ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি মাত্র 3 মাস, দেশ জুড়ে বইছে নির্বাচনী হাওয়া। এর মধ্যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে পুরোদমে প্রস্তুতিতে ব্যস্ত রাজনৈতিক দলগুলো। এমন সময়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে শব্দ চয়ন নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ভাবা যায় ভারতের প্রতিরক্ষা মন্ত্রী যে ধমক দিছে আমরারে, মানে বাংলাদেশে আমি হচ্ছে ডক্টর ইউনুস রে অনেকগুলো প্যাচ ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই লাগাই দিয়ে গেছেন। যেমন সরকারে বসার পর ভারত সম্পর্কে বিভিন্ন যে মন্তব্য করছেন, ইংরেজের মায়েরা যদি কুত্তাবাচ্চা খানকির বলা দেশটা সর্বনাশ করছে। আমরা 13 তারিখ লকডাউন সফল করতে প্রস্তুত। এই মাসে সবাইকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হলো। জুলাই সন্ত্রাসীরা আওয়ামী লীগ নিধনের কাজটি শুরু করেছিল সেই 2024 সালের জুলাই থেকে। আর আগস্ট থেকে 2024 ক্ষমতা দখলের পর থেকে তো সরাসরি আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা করতে শুরু করে। বিগত 1 বছরে নিহত আওয়ামী লীগ নেতাকর্মীর সংখ্যা কমপক্ষে 4000 হবে বলে একটি সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। এই ইউনুস সরকার এখন আবার বলছে তারা নাকি আরো কঠোর হবে আওয়ামী লীগের প্রতি। আর কত কঠোর হবে? আর কঠোর হলেই আওয়ামী লীগ পিছু হটবে এই চিন্তা করছে তারা। চলুন আলোচনা করে দেখা যাক যে কি হতে যাচ্ছে। একদিন পরে মাঝখানে রবিবার সোমবার থেকে আওয়ামী লীগ নাকি রাস্তায় নামছে। নভেম্বরের 10 তারিখ থেকে তারা মাঠে নামছে এবং 10, 11, 12 3 দিন তারা সারা বাংলাদেশে জেলায় উপজেলায় বিভিন্ন ধরনের শোডাউন করবে। এরপরে 13 তারিখে ঢাকায় লকডাউন প্রতিষ্ঠিত হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন, তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। তো দেখার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যেই করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়েও এবং কি ফেরত আনা নিয়ে, এখন বাংলাদেশ তো ফেরত আনতে চায় না, এটা নিয়ে আপনি ডক্টর ইউনুসের অ্যাক্টিভিটিস দেখছেন, রাগন খুশি হন, এই কথাগুলো তো বাস্তব। পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদেরকে বললো যে এই পর্যন্ত শেখ হাসিনা ভারতে যাওয়ার পর 1-2 বার একটা চিঠি মিটি দিচ্ছে, কিন্তু আসে না যে একদম জান প্রাণ পাগল হয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে আনবে ডক্টর ইউনুসের সরকার, এরকম অ্যাক্টিভিটিস ছিল না। কিন্তু এই যে বিভিন্ন সময় কথা বলছে, এই কথাগুলোকে নিয়ে এবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনুসকে একটা ধমকে দিয়ে বসছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। কি বলছে? যে কথা বলার ক্ষেত্রে সংযত হওয়া, এটা একটা ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ। আমরা যদি বাংলা খাস বাংলা বলে ভাইবা চিন্তা কথা বলিস, কিন্তু যা বলো সুশিয়ারি কি বলস বুঝিস, থাকে না আমরা লোকালি যে কথা যেটা কইতেছে কিন্তু খবর আছে এরকম, বাট এটা ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজে কথা বলার ক্ষেত্রে সংযত হওয়ার আহ্বান। এখন কেন আসুন দেখি এই কথা। ভারতের নেটওয়ার্ক 18 গ্রুপের প্রধান সম্পাদক রাহুল যোশীকে দেওয়া এক সাক্ষাৎকারে আপনার এই বক্তব্য দিয়েছেন রাজনাথ সিং। তার সাক্ষাৎকারে বললেন, নয়াদিল্লি বাংলাদেশের সঙ্গে কোনো উত্তেজনাপূর্ণ সম্পর্ক চায় না। অধ্যাপক ইউনুসের উচিত তিনি কি বলছেন সেই বিষয়ে সতর্ক থাকা। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী আরো বলছেন, ভারত যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম, যদিও আমাদের লক্ষ্য প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখা। গত বছর শেখ হাসিনা সরকার পতনের পর ভারত এবং বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়। আর ডক্টর ইউনুস তিনি বর্তমানে ক্ষমতায় আসীনের পর তাদের বক্তব্য, এই প্রতিমন্ত্রীর বক্তব্য, যে প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য, বাংলাদেশে ক্ষমতায় বসার পর থেকে ভারত বিরোধী উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে ডক্টর ইউনুস। সম্প্রতি পাকিস্তানের জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামদাদ মির্জা এবং সফররত তুর্কি সংসদীয় প্রতিনিধি দলের কাছে একটি বিতর্কিত শিল্পকর্ম উপহার দেওয়ার পর তীব্র বিতর্কের সৃষ্টি হয়। জানা গেছে ডক্টর মোহাম্মদ ইউনুস চলতি সপ্তাহের শুরুর দিকে সফররত 5 সদস্যের তুর্কি সংসদীয় প্রতিনিধিকে আর্ট অফ ট্রায়াম্ফ নামক একটা বই উপহার দেন। আর এখানে আসলে ছিল বাংলাদেশের জুলাই আগস্টে সংঘটিত যে ঘটনাগুলো সেগুলোর কিছু চিত্র, মানে গ্রাফিতি। কিন্তু ভারত যেটা করছে, ভারতের গণমাধ্যম প্রকাশ করছে যে বইটিতে নাকি গ্রেটার বাংলাদেশ পরিকল্পনার ইঙ্গিত রয়েছে, যেখানে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য বিশেষ করে আসামকে বাংলাদেশের ভবিষ্যৎ কৌশলগত পরিকল্পনার অংশ হিসাবে উপস্থাপন করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলো ভারতের গণমাধ্যমকে জানিয়েছে, ডক্টর ইউনুসের দেওয়া বইটিতে কথিত যুদ্ধ পরিকল্পনা এবং বিজয়ের পর প্রশাসনিক কাঠামোর বিবরণ রয়েছে, যার লক্ষ্য হল আসামকে ঢাকার নিয়ন্ত্রণাধীন একটি অঞ্চলে রূপান্তরিত করা। এই খবরটা পুরোপুরি ডাহা, মিথ্যা। কারণ ডক্টর ইউনুসের এত বড় কলিজা নাই, আর বাংলাদেশের জনগণের জীবনও মেনে নেবে না। ভারত ভারতের মতো থাকবে, আমরা আমাদের মতো থাকবো, তাদের ভূখণ্ডকে নিয়ে আমাদের ষড়যন্ত্র পরিকল্পনা, এটা এই দেশে যেই সরকারই বসুক আমরা এটা মানবো না। কেন? কারণ সরকারে লাগাই দিয়ে তারা চলে যাবে বিদেশের আমজনতা মারা খাইবো। ভারতের সাথে যুদ্ধ করলে বাংলাদেশ জীবনও পারবে না। যারা বলে যে পাকিস্তানের সাপ বাড়াইকে আমাদেরকে সহযোগিতা করবে, এগুলো হচ্ছে আজ এটা ফালতু কথা। ওই ভিউ ব্যবসা ইনফ্লুয়েন্স করার জন্য, পাবলিক খুশি হয় এগুলোর জন্য কিন্তু বলে। কিন্তু ভারতের এই যে নিউজের শেষের অংশটা, এটা কিন্তু আমি এর আগে একটা ভিডিও করছিলাম, যে ছবিটাকে নিয়ে বিতর্ক, এখানে একটা অংশ তারা দেখাইছে যে এটা ওই যে আসাম আমরা পাকিস্তানের হাতে তুলে দিচ্ছি। তবে ডক্টর ইউনুস সরকারে আসার পর পাকিস্তানের সাথে যে সুসম্পর্ক হয়েছে, বিভিন্ন দিক থেকে পাকিস্তানের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশে আসছে, ভারত বেসিক্যালি এটা নিয়ে টেনশনে আছে। আর আমাদের জুলাই আগস্টে যে গ্রাফিতি ছিল সেটা কি ভারত কিভাবে বিশ্লেষণ করছে জানি না, আমরা তো কিছু বুঝি না। বাট ভারত বরাবরই দাবি করছে যে সেই চিত্রটা ওই আসামের একটা অংশ সহ কানেক্ট করা। ওই যে উপদেষ্টা মাহফুজ বলছিল ভারতের অনেক অংশ নেওয়া হবে, থাকে না নতুন নতুন ক্ষমতা পাই আসমান দেখছিল আর কি। আমরা কথা বলার সময় অনেক কিছু বলছি, আবার স্ট্যাটাস কতক্ষণ পরে ডিলিট করছি, বাট ভারত এটাকে অবজারভেশন করছে। ভারতের জায়গায় ভারত রাইট। কেন? তাদের দেশটা যে ধরনের ষড়যন্ত্র করে, স্বাভাবিক তারা এটাকে হালকা নিবে না। বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করলে আমরাও হালকা নিব না। কিন্তু সর্বোপরি ডক্টর মোহাম্মদ ইউনুসকে ধমক দেওয়াটা, এইটা কিন্তু ভারতের উচিত হয় নাই। আমার মনে হয় বাংলাদেশের উচিত এটা নিয়ে কড়া প্রতিবাদ জানানো।
এমনকি একই ভাষায় প্রয়োজনে মোদিরে আমরা বলে দিতে পারি অথবা এই রাজনাথ সিংরে আমরা বলতে পারি, কিন্তু ওই যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তীব্র নিন্দা জানাইছে, চিঠির ভাষা কি লিখছেন আমরা জানা দরকার। নিজের মায়েরা যদি কুত্তা বাচ্চা খানকির বলায় দেশটা সর্বনাশ করছে, আমরা 13 তারিখ লকডাউন সফল করতে প্রস্তুত। এই কাছে সবাইকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হলো। জুলাই সন্ত্রাসীরা আওয়ামী লীগ নিধনের কাজটি শুরু করেছিল সেই 2024 সালের জুলাই থেকে, আর আগস্ট থেকে 2024 ক্ষমতা দখলের পর থেকে তো সরাসরি আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা করতে শুরু করে। বিগত এক বছরে নিহত আওয়ামী লীগ নেতাকর্মীর সংখ্যা কমপক্ষে 4000 হবে বলে একটি সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। এই ইউনূস সরকার এখন আবার বলছে তারা নাকি আরো কঠোর হবে আওয়ামী লীগের প্রতি। আর কত কঠোর হবে, আর কঠোর হলেই আওয়ামী লীগ পিছু হটবে এই চিন্তা করছে তারা। চলুন আলোচনা করে দেখা যাক যে কি হতে যাচ্ছে 13ই নভেম্বর। জুলাই সন্ত্রাসীদের সরকার তাও নিশ্চিত হতে পারেনি। তারা মব ডেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করিয়েছে, ছাত্রলীগ তো আগেই নিষিদ্ধ করেছে। আওয়ামী লীগ রাস্তায় নামতে পারে না, আওয়ামী লীগ তাদের নিজেদের বাড়ি ঘরে থাকতে পারে না, আওয়ামী লীগ তাদের শহর গ্রামে থাকতে পারে না। তাহলে আওয়ামী লীগ নেতাকর্মীরা যাবে কোথায়? কোথায় আবার জেলে? বিগত 1.5 বছরে 4 লাখ আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে, তবুও ইউনূস সরকার শান্তি পাচ্ছে না। তারা আবার আওয়ামী লীগের উপর চড়াও হওয়ার নতুন নির্দেশনা দিয়েছে। জামিনে মুক্তি পাওয়া আওয়ামী লীগ নেতাকর্মীরা যদি কোনো অপরাধে জড়ায় তাহলে তাদের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মানে রাত 3:30টার উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব বলেছেন যে জনগণ নির্বাচনমুখী হয়ে গেছে, চাইলেও কেউ আর তা প্রতিহত করতে পারবে না। তাহলে কেন আওয়ামী লীগের প্রতি কঠোর হতে হবে? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুরে পুলিশ সদস্য বৃদ্ধিতে পদক্ষেপ নেওয়ার কথাও জানান এই উপদেষ্টা। আর সরকারের প্রোপাগান্ডা সচিব বলছেন যেখানেই আওয়ামী লীগ সেখানেই নাকি তাদের নিশ্চিহ্ন করে দেওয়া হবে। ফ্যাসিস্ট নেতৃত্বে উদ্বুদ্ধ হয়ে আওয়ামী লীগের পক্ষে কেউ মিছিল করলে তাদের 1 ইঞ্চিও ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। কি বড় হুঁশিয়ারি দেনেওয়ালা আসে একজন। তিনি বলেন সরকারি আদেশে আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। আওয়ামী লীগের কেউ যদি তাদের কোনো কার্যক্রম, সভা, মিছিল বা অন্য কিছু আয়োজনের চেষ্টা করেন তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়ে কোনো ব্যতিক্রম ঘটবে না। সরকার এখানে 1 ইঞ্চিও ছাড় দেবে না বলেন তিনি। মানে শেখ হাসিনার কথা উল্লেখ করে তিনি বলেন যে তিনি ভারতে বসে কি করছেন, কি নির্দেশ দিচ্ছেন, এসব বিষয় আমাদের পর্যবেক্ষণের আওতায় আছে। কি পর্যবেক্ষণ তাদের আওতায় আছে? মানে কি বলবো, থাকুক, মানে তার সম্বন্ধে যত কম বলা যায়। কিন্তু আওয়ামী লীগ তো দেশের প্রতিটি আনাচে কানাচে, প্রতিটি ঘরে ঘরে, শহরে, বন্দরে কিভাবে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া দলটিকে একটি অবৈধ সরকার নিশ্চিহ্ন করবে বলুন তো? এটা কি সম্ভব? অসম্ভব। আর তাই তো আওয়ামী লীগ সর্বাত্মক লকডাউনের ঘোষণা দিয়েছে। আগামী 13ই নভেম্বর বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ আদালত আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার মামলার সাজা ঘোষণার দিন তারিখ জানাবে এবং সেই দিনটিকে তারা বেছে নিয়েছে এই লকডাউনের জন্য। ট্রাইব্যুনালের বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার গত মাসে এই সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি যে জোর করে ক্ষমতাচ্যুত করা বাংলাদেশের প্রধানমন্ত্রী আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিটি মামলা দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে নানা ধরনের মানবতা বিরোধী কাজে লিপ্ত থাকার। সেই মামলার সাজা কি হবে সেটা জানা যাবে আগামী 13ই নভেম্বর, কিন্তু আমরা ইতিমধ্যেই জানি যে সেই মামলায় তাকে ফাঁসি দেওয়া হবে। এদিকে আওয়ামী লীগের অন্যতম শীর্ষ নেতা জাহাঙ্গীর কবির নানক জানিয়েছেন ওই দিন দেশ জুড়ে পালিত হবে লকডাউন। লকডাউন বলতে কি বোঝায় তা আমরা সকলেই জানি। করোনা কালে ভারত সহ বিশ্ব সাক্ষী ছিল এই লকডাউনের। এক আশ্চর্য নিস্তব্ধ হয়ে গেছিল সারা পৃথিবী, এক কথায় অচল হয়ে যাওয়া যাকে বলে। প্রায় সেই ধরনের কর্মসূচির কথা ঘোষণা করেছেন আওয়ামী লীগের এই নেতা। প্রশ্ন হলো তার এই আগাম ঘোষণায় দলের বিপদ বাড়লো কিনা? প্রশ্ন তোলার কারণ রয়েছে, কারণ শেখ হাসিনাকে দেশ থেকে তাড়ানোর পর আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশের নিশানা হয়ে উঠেছিল। তাদের গ্রেপ্তার করে রাখা হয়েছিল বিভিন্ন জেলে, যে কথা আমি আগে বলেছি। প্রশাসনের এই অতি সক্রিয়তায় অসন্তুষ্ট জাতিসংঘের মানবাধিকার কমিশন থেকে ইউনূস সরকারকে একটি কড়া চিঠি পাঠানো হয়েছিল। সেই চিঠিতে বলা হয়েছে যে আওয়ামী লীগের যেসব নেতাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে থাকা অভিযোগের সপক্ষে প্রমাণ দিতে হবে, প্রমাণ দিতে না পারলে জেল থেকে ছেড়ে দিতে হবে। চিঠিতে বলা হয়েছে আসন্ন নির্বাচন নিয়েও, নির্বাচন যাতে অবাধ এবং সুষ্ঠু হয় তার জন্য তদারকি সরকার বা এই অন্তর্বর্তী সরকারকে পদক্ষেপ নিতে বলা হয়েছে। নিশ্চিত করতে হবে আওয়ামী লীগের অংশগ্রহণও, এ কথাই তো বলেছে। ইউনূস সরকার জানে আওয়ামী লীগ ছাড়া নির্বাচনকে স্বীকৃতি দেবে না আন্তর্জাতিক মহল। এই অবস্থায় দলের অন্যতম এই নেতা জাহাঙ্গীর কবির নানক ঘোষণা করলেন লকডাউন। তার এই ঘোষণায় পুলিশ আরো সক্রিয় হয়ে উঠবে সেটা জানা কথাই, এবং সেই আশঙ্কা করা হচ্ছে যে তারা আরো ভয়াবহ হয়ে উঠবে, যে কথা স্বরাষ্ট্র উপদেষ্টাও বলেছেন এবং বলেছেন এই প্রোপাগান্ডা সচিব। আর এই কথা তো সবাই জানে যে শেখ হাসিনার বিরুদ্ধে চরম সাজা ঘোষণা করবে এই ইউনূস সরকারের জামাতি আদালত, এবং সে কারণে 10ই নভেম্বর থেকে তারা রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে। 12 তারিখ পর্যন্ত 3 দিনে দেশের জেলা উপজেলা বিক্ষোভ সমাবেশ, মিটিং, মিছিল করার সিদ্ধান্ত নিয়েছে এই দলটি। 13ই নভেম্বর ঢাকা লকডাউন পালন করার আবেদন জানিয়েছে আওয়ামী লীগ। ওই দিন রাজধানীর জনজীবন স্তব্ধ করতে দেশবাসীকে আর্জি জানিয়েছে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া যাবতীয় মামলা প্রত্যাহার, মোহাম্মদ ইউনূসের পদত্যাগ সহ একাধিক দাবিতে 13 নভেম্বর অফিস, আদালত, হাট, বাজার, স্কুল, কলেজ সব বন্ধ রেখে প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে। আপনার কি মনে হয় এটি কতটা কার্যকর হবে? মানে দলের এক নেতার কথায় বন্ধ, ধর্মঘটের মতো এই শব্দের পরিবর্তে রাজনৈতিক কর্মসূচিতে লকডাউন কথাটি ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছেন তারা, নাকি এটা হিসেব কষেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে? 6 বছর আগে করোনা পরিস্থিতি মোকাবেলায় পৃথিবী জুড়ে লকডাউন জারি হয়েছিল। মানুষকে স্বেচ্ছায় নিজেদের গৃহবন্দী করে করতে হয়েছিল করোনা থেকে বাঁচতে। আওয়ামী লীগ নেতৃত্বের ব্যাখ্যা হচ্ছে ইউনূস সরকারের কবল থেকে দেশকে রক্ষা করতে হলে তারা প্রতিবাদ হিসাবে 13 নভেম্বর মানুষকে বাড়ি থেকে বের না হওয়ার আর্জি জানাচ্ছে। এই মুহূর্তে দেশের সেনাবাহিনীও ঘোষণা দিয়েছে তারা অবৈধ সরকারের অবৈধ কর্মকাণ্ডের সঙ্গী হতে চায় না, তাই মাঠ থেকে 50 ভাগ সেনা সদস্য তুলে নিয়েছে 5ই নভেম্বর থেকে।
অর্থাৎ অবৈধ ইউনূস সরকার অবৈধ নির্বাহী নির্দেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। প্রশ্ন হলো, সেনাবাহিনী কি আওয়ামী লীগ দমনে আর সরকারের নির্দেশ মানবে? এতদিন তো মেনেছে, এতদিন অপারেশন ডেভিল হান্ট করেছে এবং হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে, নির্যাতন করেছে। পুলিশ যদিও ইতিমধ্যে তাদের বল শক্তি হারিয়ে চুপসে গেছে। ঠিক এই সময় এসে আওয়ামী লীগের এই তীব্র চাপ বা রাজনৈতিক চাপ সামলানোর ক্ষমতা কি সরকারের আছে? এই প্রশ্নটি তো তুলতে চাই আমি। এখন যে বাস্তবতা, তাতে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ যতটা দমন হয়েছে ততটাই আবার সংগঠিত হয়ে উঠেছে। দলটি এখন প্রকাশ্যে নয়, নীরবভাবে মাঠে ঘুরে দাঁড়াচ্ছে। স্থানীয় পর্যায়ে মানুষ আবার তাদের পক্ষে কথা বলছে। গ্রামের চায়ের দোকানে আগেই ভালো ছিলাম, এই কথাটা এখন প্রতিদিন শোনা যাচ্ছে। এমন এক পর্যায়ে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে যেখানে সরকার যতই কঠোর হোক, জনগণের মনোভাব আর সরকারের পক্ষে নেই, বরং আওয়ামী লীগের পক্ষে আছে। আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থেকে প্রশাসনিক বাস্তবতা বুঝে ফেলেছে। তারা জানে যে প্রশাসন কিভাবে চলে, তাই এখন তারা জানে কোথায় চাপ দিতে হয়, কোথায় থামতে হয়। ইউনূস সরকারের কাছে সবচেয়ে বড় বিপদ হলো জনমতের পরিবর্তন। জনগণ যখনই মনে করতে শুরু করে আমরা ভুল করেছি, তখন যে সরকারই হোক না কেন তার পতন অনিবার্য হয়ে পড়ে। বিদেশিদের প্রতিক্রিয়াও এখন সরকারের পক্ষে নেই। ইউরোপ, যুক্তরাষ্ট্র, এমনকি ভারতও ইঙ্গিত দিয়েছে রাজনীতি থেকে আওয়ামী লীগকে সম্পূর্ণ বাদ দেওয়া যাবে না। আন্তর্জাতিক মহল জানে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচনের গ্রহণযোগ্যতা নেই, তাই তারা এখন ইউনূসকে সরাসরি বলছে রাজনীতি উন্মুক্ত করো, আওয়ামী লীগকে ফেরাও। মানে এমন অবস্থায় ইউনূস সরকারের জন্য সবচেয়ে বড় সংকট হচ্ছে তাদের বিদেশি মদতদাতারাই এখন নরম অবস্থান নিচ্ছে। ইউনূস যদি তাদের কথা না শুনে আন্তর্জাতিক সহায়তা এবং বৈধতা দুটোই হারাবে। ফলে যতই সরকারের অভ্যন্তরীণ কৌশল হোক, চাপ আসছে উপর থেকে, নিচ থেকে, বাম পাশ থেকে, ডান পাশ থেকে, পেছন থেকে, সব দিক থেকে, যেখান থেকে সরকার আসলে তার টিকে থাকাটা আসলে মুশকিল হয়ে যাচ্ছে। অবস্থা দৃষ্টিতে তাই মনে হয়, যেভাবে অস্থিরতা শুরু হয়েছে সরকারের ভেতরে, তা থেকে তো তাই মনে হয়। আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো সেনাবাহিনীর মনোভাব। তারা স্পষ্ট করে জানিয়েছে রাজনৈতিক দমন নীতিতে তারা অংশ নেবে না। এটা শুধু নিরপেক্ষ অবস্থান নয়, সরকারের একক নিয়ন্ত্রণের বিরুদ্ধে অস্বীকৃতি জানানো। যদি রাজপথে আওয়ামী লীগের কর্মীরা মুখোমুখি হয়, তাহলে সেনারা হয় পাশ কাটাবে, নয়তো পেছনে থাকবে। 50 ভাগ তো নেই, আছে মাত্র বাকি 50 ভাগ, এবং তারাও থাকবে কিনা আমরা জানি না। এমন অবস্থায় শুধু পুলিশ দিয়ে এই বিশাল রাজনৈতিক শক্তিকে ঠেকানো কি সম্ভব? উত্তরটা খুব স্পষ্ট, না, সম্ভব নয়। কারণ আওয়ামী লীগ রাজনীতি জানে, আওয়ামী লীগ রাস্তার রাজনীতি জানে, আওয়ামী লীগ উন্নয়নের রাজনীতিটা জানে। সুতরাং আওয়ামী লীগ সিজন রাজনৈতিক প্রতিষ্ঠান একটা, তাদেরকে ঠেকানো এত সোজা নয়। পুলিশের ভেতর এখন ক্লান্তি, বিভাজন আর অনিশ্চয়তা। 1 বছর ধরে তারা সরকারের নির্দেশে কাজ করে যাচ্ছে। ক্ষমতার মোড় ঘুরলে তাদেরও তো বিচার হবে, অথচ তারা তাদের বন্ধুদের হারিয়েছে, তাদের সহকর্মীদের হারিয়েছে এই তথাকথিত জুলাই যোদ্ধাদের হাতে বা জুলাই সন্ত্রাসীদের হাতে। তাদেরকে দেওয়া হয়েছে ইন্ডেমনিটি। ফলে তারা আর আগের মতো এই নিষ্ঠুরভাবে দমন পীড়নের নির্দেশ মানবে না বা মানছে না। আওয়ামী লীগ এটা বুঝেছে, তাই তারা সরাসরি সংঘর্ষ নয়, নীরব প্রতিরোধের পথে গেছে। লকডাউন শব্দটা প্রতীকী হতে পারে, কিন্তু ভয়ঙ্কর। মানুষ যদি সত্যি ঘরে বসে থাকে, অফিস, স্কুল, পরিবহন যদি বন্ধ থাকে, তাহলে সরকার প্রশাসনিকভাবে অচল হয়ে যাবে। এই নীরবতা এক ধরনের রাজনৈতিক বিস্ফোরণ হতে পারে যদি আওয়ামী লীগ এই 13ই নভেম্বরের এই কর্মসূচি সঠিকভাবে পালন করতে পারে। আরেক দিক থেকে দেখলে ইউনূস সরকারের তো হাত পা বাঁধা, তারা জানে আর গুলি চালানো বা গণগ্রেপ্তারের মতো অভিযান চালালে আন্তর্জাতিক প্রতিক্রিয়া মারাত্মক হবে। জাতিসংঘের মানবাধিকার কমিশন, ইউরোপিয়ান ইউনিয়ন, এমনকি বিশ্ব ব্যাংক পর্যন্ত তাদের নীতি নিয়ে প্রশ্ন তুলছে। তাই সরকারের পক্ষে এই মুহূর্তে সবচেয়ে বিপজ্জনক অবস্থা হলো তারা আক্রমণাত্মক হতে পারছে না, আবার নরমও থাকতে পারছে না। রাজনৈতিকভাবে এটা একটা জট বা জটিলতা তৈরি হয়েছে। আওয়ামী লীগ মানুষের সহানুভূতি অর্জন করেছে, দমন পীড়নের মধ্যেও তারা শহীদ পরিবার, গ্রেপ্তারকৃত নেতাদের স্ত্রী সন্তান, কর্মীদের পাশে দাঁড়াচ্ছে বলে এমন দেখতে পাচ্ছি আমরা। জনগণ আওয়ামী লীগের পাশে, আওয়ামী লীগের জন্য সহমর্মিতার হাত বাড়াচ্ছে। একসময় তাদের প্রতি বিতৃষ্ণা ছিল, তারাই এখন ভাবছে এরা অন্তত দেশের জন্য কিছু করেছিল। কিন্তু গত এই 1.5 বছরে যা দেখছে তাতে তো মনে হচ্ছে তারা বুঝতে পেরেছে যে আগে তারা ভালো ছিল। এই আবেগ, এই জনমত ইউনূস সরকারের সবচেয়ে বড় ভয়। কারণ প্রশাসনের শক্তি থেকে থাকে বৈধতার উপর, আর সেই বৈধতা এখন ঝুলে গেছে। শেষ পর্যন্ত যা বোঝা যাচ্ছে, আওয়ামী লীগকে দমন করার চেষ্টা যত বাড়ছে, তাদের রাজনৈতিক শক্তি ততটাই পুনর্গঠিত হচ্ছে। এটা শুধু একটি দলের পুনর্জাগরণ নয়, বরং একটি সামাজিক প্রতিক্রিয়া, যেখানে মানুষ আবার সেই পুরনো স্থিতি ছিল তার সময়কে মনে করছে, ফিরে যেতে চাইছে। আমি যদি এখন প্রশ্ন করি সরকার পারবে কিনা, আসলে প্রশ্নটা অন্যভাবে বলা উচিত। সরকার কতদিন টিকে থাকতে পারবে, মানে এই ইউনূস সরকার কতদিন পারবে টিকিয়ে রাখতে আওয়ামী লীগকে? সেনাবাহিনী যদি মাঠে না থাকে, বিদেশিরা যদি চাপ দেয়, আর জনগণ যদি নীরবে সরকারের বিরুদ্ধে অবস্থান নেয়, তাহলে ইউনূস সরকারের পক্ষে আওয়ামী লীগকে বেশি দিন দমন করে রাখা সম্ভব নয়। হয়তো এখনই তারা নিষেধাজ্ঞা তুলবে না, কিন্তু সেই সিদ্ধান্ত এখন সময়ের ব্যাপার। বিদেশিরা যখন বলছে রাজনীতি ফিরিয়ে আনো, তখন ইউনূসের আর বিকল্প তো নেই, কারণ এই বিদেশিরা তার প্রভুর কথা তো শুনতে হয়। তাই প্রশ্নটা আসলে খুব সোজা, শুধু পুলিশ দিয়ে কি আওয়ামী লীগের মতো এক বিশাল রাজনৈতিক শক্তিকে ঠেকানো সম্ভব? উত্তর হচ্ছে না, সম্ভব না। আগেও বললাম যে কথা, সময় যত যাবে তত স্পষ্ট হবে সরকারের হাতে ক্ষমতা আছে কিন্তু নিয়ন্ত্রণ নেই, আর নিয়ন্ত্রণ হারানো মানেই হচ্ছে পতনের শুরু। কথা হলো কত দ্রুত এই পতনটা হবে। আওয়ামী লীগের শক্তি বাড়া মানেই হচ্ছে সরকারের পতন। আপনি দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের শক্তি বাড়ছে, দেখা যাক পতন কত দ্রুত হয়। ভালো থাকবেন সবাই, নিরাপদে থাকবেন। একদিন পরে মাঝখানে রবিবার, সোমবার থেকে আওয়ামী লীগ নাকি রাস্তায় নামছে, সেরকম ঘোষণা আওয়ামী লীগের নেতারা দিয়েছেন এবং আওয়ামী লীগের কর্মীরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে সেগুলোকে প্রমোট করার চেষ্টা করছেন। অর্থাৎ নভেম্বরের 10 তারিখ থেকে তারা মাঠে নামছে এবং 10, 11, 12 3 দিন তারা সারা বাংলাদেশে জেলায় উপজেলায় বিভিন্ন ধরনের শোডাউন করবে। এরপরে 13 তারিখে ঢাকায় লকডাউন প্রতিষ্ঠিত করবে, এরকমটা তাদের পরিকল্পনা। এরকম পরিকল্পনা যখন তাদের, সেই পরিকল্পনায় কি কি আছে সেরকম ব্যাপারে দৈনিক আমার দেশ বাংলাদেশ
বাংলাদেশের যারা একেবারে কট্টরপন্থী আওয়ামী বিরোধী মনোভাবের একটা পত্রিকা, তারা চাঞ্চল্যকর কিছু তথ্য দেওয়ার চেষ্টা করছে। আমি জানি না সেই তথ্যগুলো কতটা অথেন্টিক। এদিকে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার তারা একটা প্রতিবেদন তৈরি করেছে। তারাও বলতে চাইছে যে এই সোমবার থেকে অর্থাৎ 10 তারিখ থেকে আওয়ামী লীগের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য যা যা করা লাগে সবকিছুই আওয়ামী লীগ করতে চায়। তাহলে দেশ কি অস্থির হতে চলেছে? কি হচ্ছে, কি করবে 10 তারিখ থেকে আওয়ামী লীগ? একটু চলুন দুটো পত্রিকার রেফারেন্স দিয়ে বোঝার চেষ্টা করি যে কোন পত্রিকা কিভাবে বলার চেষ্টা করছে। বলছিলাম সোমবার থেকে আওয়ামী লীগ মাঠে নামছে এবং মাঠে নামাকে কেন্দ্র করে অনেকদিন আগে থেকে ঘোষণা দিয়েছে তারা। এই ঘোষণার ব্যাপারে পক্ষে বিপক্ষে অনেক রকমের মানে মতামত রয়েছে। সেই অনেক রকমের মতামতের বিষয়ে আমরা দুটো পত্রিকার দুই ধরনের নিউজ নিয়ে একটু বিশ্লেষণ করব। সাথে মানে আওয়ামী পন্থীরাই অনেকে আবার কিরকম ভাবছেন, ব্যাপারটা কোন দিকে যাচ্ছে, সেগুলো একটু আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আসি আনন্দবাজারের প্রসঙ্গে। কলকাতার জনপ্রিয় দৈনিক আনন্দবাজার তারা শিরোনাম করেছে সোমবার থেকে রাস্তায় নামছে আওয়ামী লীগ। শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। সেখানে তারা বলছে আগামী 13 নভেম্বর বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ আদালত আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার মামলার সাজা ঘোষণার দিন জানাবে। ট্রাইব্যুনালের বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার গত মাসে এই সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। এই কথা যখন আনন্দবাজার বলছে যে 13 তারিখে তারিখ ঘোষণা করা হবে, এই কথার বাস্তবায়ন মানে বাস্তবতাটা অন্যরকম মনে হয়েছে যখন উপদেষ্টা মাহফুজ আলম বলেছিলেন যে আগামী সপ্তাহে মানে গত সপ্তাহে তিনি বলেছিলেন যে আগামী সপ্তাহে আওয়ামী লীগের শেখ হাসিনার একটা মামলার রায় হবে। তার মানে 13 তারিখে রায় ঘোষণা হয়ে যেতে পারে, এরকম সম্ভাবনা রয়েছে। আবার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গতকালকে একটা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনিও বলেছেন যে 13 তারিখে আওয়ামী লীগ শেখ হাসিনার একটা মামলার রায় হতে পারে। তার মানে মানে আদালত সূত্রে তাদের কাছে হয়তো খবর আছে যে এই 13 তারিখে রায় ঘোষণা হয়ে যেতে পারে। রায় হোক কিংবা রায়ের দিন ধার্য হোক, 13 তারিখে সেই কার্যক্রমগুলো যেন না হতে পারে, সেই কারণে আওয়ামী লীগের ব্যাপক প্রস্তুতি মানে আছে, এরকমটা প্রচারণা করা হচ্ছে। আওয়ামী লীগ চেষ্টা করছে 10 থেকে 12 তারিখ পর্যন্ত তারা একটা বড় শোডাউন করবে। এই শোডাউনের পরে যেটা তারা করবে সেটা হচ্ছে 13 তারিখে ঢাকায় একটা বিশৃঙ্খলা তৈরি করবে। এবং ঢাকায় বিশৃঙ্খলা তৈরির একটা বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে এরকম যে মানে গণমাধ্যমও বলছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও বলছে এবং আমার দেশও বলছে যে অন্তত 60 থেকে 62টা জায়গায় মানে বিশৃঙ্খলা তৈরির তাদের প্ল্যান রয়েছে। এই তথ্যগুলো যখন নানা দিকে আলোচনা হচ্ছে, তখন আওয়ামী লীগের মানে যারা একটু বুঝবান মানুষ তারা আবার এরকমটা আলোচনা করছেন, আবার লেখালেখি করছেন যে এই যে ঘোষণা দেয়া যে 13 তারিখে একটা ম্যাসাকার হবে, 10 থেকে 12 তারিখ পর্যন্ত সারা দেশে শোডাউন হবে, এই ঘোষণাটা মূলত একটা কি বলবো যে একটা রাজনৈতিক কৌশল এভাবে যে মূলত তারা সরকারকে একটু উত্তেজিত করতে চাইছে, সরকারকে একটা উত্তেজনার মধ্যে রাখতে চাইছে যে সরকার একটু ব্যতিব্যস্ত থাকুক। ব্যতিব্যস্ত থাকলে তাহলে সরকার একটু এইদিকে মনোযোগ দিবে, সরকার একটু ভয় পাবে এবং জুলাইয়ের স্টেক হোল্ডাররা ভয় পাবে। এই ব্যাপারটা তৈরি করার জন্যই আওয়ামী লীগ এই ধরনের ঘোষণা দিয়ে থাকতে পারে, এরকম আলোচনাও রয়েছে। এর মাঝে আমার দেশ দৈনিক আমার দেশ বাংলাদেশে যেটা বলছিলাম যে কট্টরপন্থী আওয়ামী লীগ বিরোধী একটা পত্রিকা, তারা মানে একটা নিউজ করেছে এবং সেই নিউজে সেই ফটোকার্ডটা দেখে নিতে পারেন। তার নিউজের সেখানে বলা হচ্ছে যে হাসিনার মানবতা বিরোধী মামলার রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগের যে টার্গেট, সেই টার্গেট তারা 6টা পয়েন্টে ভাগ করেছে। সেই 6টা পয়েন্ট হচ্ছে রাজধানীতে লক্ষাধিক লোকের সমাগম ঘটাতে চায় তারা, 2 নম্বর হচ্ছে আদালত পাড়া ও গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় বোমাবাজি করতে চাই তারা, আমার দেশের ভাষ্য এটা। 3 নম্বর পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্বে আসাদুজ্জামান খান কামাল মানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি কলকাতা থেকে এই পরিকল্পনা বাস্তবায়ন করছেন। সহায়তা দিচ্ছেন পুলিশের পলাতক ঊর্ধ্বতন কর্মকর্তা মনিরুল ইসলাম এবং ডিএমপির সাবেক কমিশনার হাবিব, সেটা আমার দেশ বলছে। তারপরে বলছে হাসিনার রায় হলে গোপালগঞ্জ মাদারীপুরে অরাজকতার পরিকল্পনা। লাস্টে তারা বলছে মাঠ পর্যায়ে থেকে এখনই সেনা না উঠানোর পরামর্শ, অর্থাৎ এটা সরকারকে পরামর্শ বিভিন্ন মহল দিচ্ছে যে সেনাবাহিনী যেন মাঠ পর্যায় থেকে তুলে নেওয়া না হয় এরকম পরিস্থিতিতে। অথচ আমরা দেখেছি যে এই ঘোষণা যখন আসলো মানে এই 13 তারিখে লকডাউন হবে, এই ঘোষণা যখন আসলো সেই ঘোষণার দিনই কিংবা তার পরের দিন এরকম একটা কানেক্টিং টাইমে সেনাবাহিনীর সদস্য 50% সদস্য তুলে নেওয়ার ঘটনাটা আমরা দেখলাম। অর্থাৎ ব্যারাকে ফিরে গেছে সেনাবাহিনীর 50% সদস্য। তার মানে সেনাবাহিনীর ফোর্স এখন মাঠ পর্যায়ে দুর্বল হয়ে গেছে। মাঠ পর্যায়ে যখন দুর্বল হয়ে গেছে তখন আওয়ামী লীগের পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা অনেক বেশি সহজ হতে পারে, এরকমও অনেক বিশ্লেষক বলছেন। কিন্তু এই যে আমার দেশের যে তথ্য মানে আমার দেশ যে তথ্যগুলো দিচ্ছে, এই তথ্যগুলো যদি সঠিক হয় তাহলে একটা ম্যাসাকার অবস্থায় বোধহয় হতে চলেছে। কিন্তু আমার দেশের আওয়ামী লীগ বিষয়ের তথ্যগুলো কতটা অথেন্টিক হবে সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ থাকারই কথা। কারণ আমার দেশ আওয়ামী লীগ বিষয়ে মানে আজীবনে আমার দেশের সম্পাদক নিজেও প্রচণ্ড আওয়ামী বিরোধী একজন মানুষ এবং আওয়ামী লীগের আমলে তিনি নিজে নির্যাতিত যেহেতু হয়েছেন, এক ধরনের ক্ষোভ, এক ধরনের বিদ্বেষ তার রয়েছে, যে বিদ্বেষের ছাপটা পত্রিকার মাধ্যমে প্রকাশিত হয়, যেটা কোনোভাবেই প্রত্যাশিত নয়। পত্রিকার সবসময় স্বাধীন এবং নিরপেক্ষ থাকারই কথা, যেটা আমার দেশ হয়তো সবসময় মানে বিশেষ করে আওয়ামী ইস্যুতে থাকতে পারে না। সেই কারণে তাদের যে পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলো উল্লেখ করলাম বটে, কিন্তু সেই পয়েন্টগুলোর অথেন্টিক ব্যাপার নিয়ে যথেষ্ট সন্দেহ থাকার একটা প্রশ্ন
প্রশ্ন রয়েছে। এখন প্রসঙ্গ হচ্ছে যে যখন আওয়ামী লীগ মাঠে নামছে এইরকম ঘোষণা দিয়েছে তারা, এর আগে আমরা দেখেছিলাম গত বছরের 10 নভেম্বর নূর হোসেন দিবসে তারা মাঠে নামবে, নূর হোসেন দিবস পালন করবে, এরকম ঘোষণা দিয়েছিল। কিন্তু এই ঘোষণা দেওয়ার পরেও তারা কিন্তু মাঠে নামিয়ে তাদেরকে মাঠে নামতে দেওয়া হয়নি। এই মাঠে নামতে না দেওয়ার ক্ষেত্রে পুলিশের যতটা ভূমিকা ছিল তার চাইতে রাজনৈতিক দলগুলো মানে এক্সিস্টিং রাজনৈতিক দলগুলোর ভূমিকা ছিল। তারা মাঠ দখল করে রেখেছিল এবং 2-4 জায়গায় আওয়ামী লীগের বিশেষ করে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের লোকজনকে দেখে তাদেরকে গণধোলাই দেওয়ার ব্যবস্থাও করেছিল, এরকম দৃশ্যও দেখেছি। এবার কি রাজনৈতিক দলগুলো মাঠে থাকবে? 10, 11, 12, 13 এই 4 দিন রাজনৈতিক দলগুলো মাঠে থাকবে। এবং আমার দেশ এই তথ্যও দিচ্ছে তাদের বিস্তারিত প্রতিবেদনে যে 13 তারিখের আগের 2-3 দিন এবং 13 তারিখের পরের 2-3 দিন এই সময়টাকে খুবই সেন্সিটিভ সময় হিসেবে দেখা হচ্ছে। 13 তারিখে রায় ঘোষণার একটা সম্ভাবনা রয়েছে, সেই ব্যাপারটাকে কেন্দ্র করে যে রায় যেন কোনোভাবে ঘোষণা করে দেশকে সুস্থির রাখা না যায়, সুস্থির রাখতে সরকার না পারে, সেই চেষ্টা আওয়ামী লীগের রয়েছে। কিন্তু আমার কিছু কিছু অবজারভেশনে মনে হয়েছে যে আওয়ামী লীগের জাস্ট এটা একটা রাজনৈতিক কৌশল যে তারা একটা ফাঁকা আওয়াজ দিয়েছে যেন এটা নিয়ে সরকার প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়ে এবং সরকারের এই ব্যস্ততাটাকে নিয়ে তারা পরবর্তীতে হাসি ঠাট্টা করতে পারে যে দেখো আমরা মুখে বলেই এরকম অবস্থা হলো, তাহলে আমরা কাজে গেলে কি অবস্থা হবে। রাজনীতিতে তো অনেক কৌশল, কুটকৌশল, খারাপ কৌশল, ভালো কৌশল, জঘন্য কৌশল এরকমটা দেখেই আসছি আমরা, এটা নতুন কিছু নয়, রাজনীতিতে এরকম থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু সব মিলিয়ে দর্শক আপনার কি মনে হয়, সত্যিই কি আওয়ামী লীগ মাঠে নামার চেষ্টা করবে 10 তারিখ থেকে, সোমবার থেকে, এবং 13 তারিখে সত্যিই কি তারা ঢাকায় একটা অন্যরকম আবহ তৈরি করবে যেন ঢাকা অচল করে দেওয়া যায়? সেরকম ক্যাপাবিলিটি কি তাদের আছে? সেই বাস্তবতা কি এই মুহূর্তে তাদের সত্যিই আছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স। তো প্রিয় দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন। তো দেখে কি বুঝলেন, কি জানলেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আবারও বলছি, যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন, যারা ইতিমধ্যেই করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নিউজে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।